জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে করোনাকালে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী। তুলে ধরবেন টিকা, রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু। আফগানিস্তানে অর্থ সহায়তা স্থগিত রাখছে আইএমএফ। তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষা। করোনায় বিশ্বে একদিনে সর্বোচ্চ ১,৮৫৮ জনের প্রাণহানি। যুক্তরাষ্ট্রের দেশটিতে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ১২ ভাগ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন শেখ হাসিনা। তুলে ধরবেন করোনা, জলবায়ু, বিশ্ব শান্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রস্তাবনা। এছাড়া কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিশ্বে করোনা প্রাদুর্ভাব শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালি সফরের পর আর বিদেশে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসায় ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ১.৫ বছর পর দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়ে সকাল ৯টা ২৩ মিনিটে। নিউ ইয়র্কের পথে হেলসিঙ্কিতে ২ দিনের যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর হেলসিঙ্কি থেকে যাত্রা করে সন্ধ্যা ৬টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আহ্বানে জলবায়ু পরিবর্তন নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনে ইউএন গার্ডেনে একটি বেঞ্চ উৎসর্গ করবেন তিনি। ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। এছাড়া বিজনেস গোলটেবিল, ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল শীর্ষক অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখবেন কোভিড মহামারী নিয়ে একটি অনুষ্ঠানে। বিকেলে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আলোচনায় যোগ দেবেন শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সুইডিশ মিশনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনাব সভাপতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় খাদ্য ব্যবস্থা বিষয়ক শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন তিনি। সাধারণ অধিবেশনের সাইডলাইনেও বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গেও হবে দ্বিপাক্ষিক আলোচনা। সেপ্টেম্বরের ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত ওয়াশিংটন ডিসি সফর করবেন শেখ হাসিনা। আর ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়ে ১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানে অর্থ সহায়তা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে খুবই উদ্বেগে রয়েছে আইএমএফ। দেশটির মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আইএমএফ এর মুখপাত্র জেরি রাইস জানান, গত মাস থেকে আফগানিস্তানে তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১৫ আগস্ট দেশটির ক্ষমতা দখল করে তালেবান বাহিনী। সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে সম্প্রতি সরকার গঠন করে তালেবান। আফগানিস্তানে অর্থনৈতিক বিহাল অবস্থার কারণে নগদ অর্থ সংকটে পড়েছে দেশটির মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। বৈদেশিক মুদ্রার লেনদেন বন্ধ ও বিদেশে মজুতকৃত সম্পদ জব্দ হওয়ায় কার্যত থমকে গেছে এসব কার্যক্রম। এতে চরম হুমকিতে পড়েছে আফগানিস্তানের ব্যবসা খাত। যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েক দশক ধরেই বিপর্যস্ত আফগানিস্তানের অর্থনীতি। তার উপর তালেবানরা দেশ দখলের পর সংকট আরও প্রখর হয়ে উঠেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকলেও সেখানে নেই পর্যাপ্ত নগদ অর্থ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কাবুল সহ বিভিন্ন শহরের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা।
আমাদের সমস্ত নগদ টাকা ব্যাংকে, কিন্তু ব্যাংকগুলো সময় মতো আমাদের অর্থ দিতে পারছে না। এতে মানি এক্সচেঞ্জ ব্যবসা একেবারে অচল হয়ে পড়েছে। সরকার গঠন করলেও দেশের বাইরে মজুদ কেন্দ্রীয় ব্যাংকের $950 কোটি নাগাল এখনো পায়নি তালেবানরা। সেই অর্থ তালেবানের হাতে যাওয়া ঠেকাতে এরই মধ্যে ডলারের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাংকে মানি এক্সচেঞ্জারদের যে টাকা রয়েছে তা কেবল আমাদের নয়, এর কিছু অংশ শেয়ার হোল্ডারদের। এখন শেয়ার হোল্ডাররা টাকা চাইছে, কিন্তু আমরা তাদের অর্থ ফেরত দিতে পারছি না। তালেবানের শাসনে আফগানিস্তানের অর্থনীতি আবারও 20 বছর আগের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এই অবস্থায় দেশটিতে চরম দারিদ্র্য ও খাদ্য ঘাটতির শঙ্কা বিশ্ব খাদ্য কর্মসূচির। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সব ধরনের বৈষম্যের হাত থেকে আফগানিস্তানের নারীদের বাঁচার সুযোগ করে দিয়েছিল প্রাচীন রীতি বাঁচাপশ। এই রীতিতে ছেলেদের পোশাক পরে ছেলেদের মতোই সব সুবিধা ভোগ করতে পারেন নারীরা। তবে তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতা নেয় দেশটির বাঁচাপশদের নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাঁচাপশ স্থানীয় দারি ভাষায় এর অর্থ ছেলেদের পোশাকে মেয়ে। প্রাচীন এই রীতি অনুযায়ী একটি পরিবার তাদের কন্যাকে ছেলেদের মতো করেই বড় করে। সেই কন্যা সন্তানকে দেয়া হয় ছেলেদের মতো সব স্বাধীনতা, পায় শিক্ষা, খেলাধুলা থেকে শুরু করে সব অধিকার। এমনকি কোনো পুরুষ অভিভাবক ছাড়া একাই বাইরে বের হতে পারে তারা। দ্য আন্ডারগ্রাউন্ড গার্লস অফ কাবুলের লেখক জেনি নর্ডবার্গের মতে বৈষম্যের কারণেই এই রীতির জন্ম, যদিও এটি একমাত্র পথ যার মাধ্যমে আফগান মেয়েরা স্বাধীনতার স্বাদ পেতে পারে। নর্ডবার্গ বলেন, এই রীতিতে মূলত তৃতীয় লিঙ্গের মানুষদের মতো থাকতে হয় নারীদের। শুধুমাত্র মানবাধিকার পাওয়ার জন্য এই জীবনযাপন করতে হয় আফগান মেয়েদের। তাদের দেহে নারীত্বের ছাপ থাকলেও তা পোশাকে থাকে না। এর মাধ্যমে সে পায় পড়াশোনা, খেলাধুলা সহ একাধিক সুযোগ সুবিধা। আফগানিস্তানে লিঙ্গ বৈষম্য এতটাই বেশি যে সেখানে কোনো পরিবারে পুত্র সন্তান না থাকা লজ্জাজনক। তাই অনেক ক্ষেত্রে বাঁচাপশের সাহায্য নেয় মানুষ। এর ফলে ভবিষ্যতে সেই মেয়ের পরিবারের হাল ধরার পথও সুগম হয়। জেনি জানান, প্রথমে এই সুযোগ পেলেও বয়সন্ধিকালে মেয়েদের আবারও স্ত্রী কিংবা মায়ের ভূমিকায় ফিরতে হয়। তখন কেড়ে নেওয়া হয় তাদের সমস্ত স্বাধীনতা। ক্ষমতা দখলের পর তালেবান স্পষ্ট জানিয়ে দিয়েছে শরিয়া আইন মেনে চলবে দেশ। তারা বরাবরই নারী স্বাধীনতার ঘোর বিরোধী। তাই নারীদের স্বাধীনতার স্বাদ দেয়া এই শতাব্দী প্রাচীন রীতি তালেবান নিষিদ্ধ করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে আরও 9,200 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 5,71,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 46,84,000 আর মোট শনাক্ত 22,78,00,000 রোগী। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ 1,858 জনের মৃত্যু হয়েছে। বিশ্বে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ কমেছে 8% ও মৃত্যু কমেছে 3 ভাগ। তবে এক সপ্তাহে যুক্তরাজ্যে 5 ও যুক্তরাষ্ট্রে 12% বেড়েছে করোনায় মৃত্যু। একদিনে যুক্তরাষ্ট্রে 1,51,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে 1,871 জনের। সংক্রমণ রোধে যুক্তরাজ্য ও ওয়েলসে 50-এর বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। একদিনে প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে মেক্সিকো। 24 ঘন্টায় 897 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। গত 7 দিনে 27% মৃত্যু বেড়েছে ব্রাজিলে। মাঝে কিছুদিন কম থাকার পর ভারতে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। গত 7 দিনে দেশটিতে 5% বেড়েছে করোনায় মৃত্যু। তবে এক সপ্তাহে 17% কমেছে সংক্রমণ। এদিকে চীন সরকার জানিয়েছে দেশটিতে 100 কোটির বেশি মানুষকে 2 ডোজ টিকা দেয়া হয়েছে, যা সেখানকার জনসংখ্যার 70%। ফিলিপাইনে উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় মৃত্যু। গত 7 দিনে দেশটিতে 22% বেড়েছে প্রাণহানি। কর্মক্ষেত্রে প্রবেশ করতে হলে হেলথ কার্ড দেখানোর নিয়ম চালু করেছে ইতালি সরকার। সংক্রমণ রোধে বৃহস্পতিবার নতুন নিয়ম চালু করা হয়। এদিকে দুর্বল ও সম্প্রতি অপারেশন হওয়া এমন ব্যক্তিদের টিকার 3য় ডোজ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জার্মানিতে সংক্রমণ কমলেও এক সপ্তাহে 68% বেড়েছে করোনায় প্রাণহানি। বৃহস্পতিবার চিলির ভ্রমণ বিষয়ক মন্ত্রী টিকা নেওয়া ব্যক্তিদের 1 অক্টোবর থেকে ভ্রমণের জন্য অনুমতি দিয়েছেন। কিউবাতে 2 থেকে 10 বছর বয়সী শিশুদের মধ্যে টিকা কার্যক্রম শুরু হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দিতে এশিয়া প্যাসিফিক বাণিজ্য জোট সিপিটিপিপিতে যোগ দেওয়ার আবেদন করেছে চীন। চীন জোটটিতে যোগ দিলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের একচ্ছত্র প্রভাব বিস্তারের পথ সুগম হবে বলে ধারণা অনেক পর্যবেক্ষকের। এর আগে 3 দেশের নতুন নিরাপত্তা চুক্তিতে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করে বেইজিং। এই চুক্তির ফলে আঞ্চলিক শান্তি বিনষ্ট হতে পারে বলে সতর্ক করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এতে দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। এই চুক্তিকে স্নায়ুযুদ্ধের মানসিকতা বলে সতর্ক করেছে চীন। অস্ট্রেলিয়া নিজে থেকেই চীনের শত্রুতে পরিণত হয়েছে বলে নিন্দা জানিয়েছে চীনের গ্লোবাল টাইমস পত্রিকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে হুমকির মুখে পড়েছে রাজ্যের বিখ্যাত সেকোয়া অ্যান্ড কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। দাবানল থেকে বাঁচাতে পার্কের উঁচু গাছগুলোকে অগ্নি নিরোধক কম্বল দিয়ে মুড়িয়ে ফেলার পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এই জাতীয় উদ্যানে সারমেন গাছসহ প্রায় 2000 সেকোয়া গাছ রয়েছে, যাদের বেশিরভাগেরই বয়স 2300 থেকে 700 বছর। 275 ফুট উঁচু সারমন গাছকে বিশ্বের সবচেয়ে উঁচু গাছ হিসেবে বিবেচনা করা হয়। পার্ক কর্তৃপক্ষ জানায়, অঞ্চলটিতে অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বন রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি বছর ক্যালিফোর্নিয়ায় 7400 দাবানল সংঘটিত হয়েছে। দাবানলে পুড়ে গেছে 22 লাখ একর জমি। দাবানল নিয়ন্ত্রণে বিমান ও হেলিকপ্টার সহ 350 কর্মী কাজ করছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাহারা অঞ্চলের প্রধান আবু ওয়ালিদ নিহত হয়েছে বলে দাবি করেছে ফ্রান্স। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর চালানো ড্রোন হামলায় আবু ওয়ালিদ নিহত হয়, জানায় ফরাসি সরকার। এক সংবাদ সম্মেলনে ফরাসি সরকার জানায়, অভিযানে আবু ওয়ালিদ আল সাহরাউই হামলায় জখম হয়ে নিহত হয়। তাকে বহনকারী মোটরসাইকেলের চালক আহত হয়েছে। 2020 সালের আগস্টে আবু ওয়ালিদ 6 ফরাসি মানবাধিকার কর্মী, তাদের গাড়ি চালক ও গাইডকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি ফরাসি প্রেসিডেন্ট মুখপাত্রের। 2015 সালে আল কায়েদা ভিত্তিক আফ্রিকান জঙ্গি সংগঠন মুরাবিতুন থেকে বের হয়ে সাহারায় তৈরি করেন আইএসজিএস। দক্ষিণ মেরুতে ওজোন স্তরের ছিদ্র এখন অ্যান্টার্কটিকা মহাসাগরের চেয়ে বড় হয়ে গেছে। ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস আবহাওয়া পর্যবেক্ষণ সার্ভিস এ তথ্য নিশ্চিত করে। প্রতি বছর আগস্ট থেকে অক্টোবরে অ্যান্টার্কটিকা জুড়ে বাড়ে ওজোন স্তরের ছিদ্র। কোপারনিকাসের মতে মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবরে গর্তটি সর্বোচ্চ আকার ধারণ করে। অন্যান্য বছরের তুলনায় এবছর তা 75% বড় আকার ধারণ করেছে। বিশ্বব্যাপী ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের ব্যবহার বৃদ্ধির কারণে ওজোন স্তরের ছিদ্র বাড়ছে। সূর্যের অতিবেগুনি রশ্মির ভয়ঙ্কর প্রভাবের হাত থেকে প্রতিনিয়ত পৃথিবীকে রক্ষা করে থাকে বায়ুমণ্ডলের উপরিভাগে থাকা ওজোন স্তর। কিন্তু গ্রিন হাউস ইফেক্টের কারণে ওই ওজোন স্তরই এবার ভয়ানক বিপদের মুখে পড়েছে। পৃথিবীতে ফিরে এসেছেন চীনের দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের 3 নভোচারী। চীনের মহাকাশ স্টেশনে প্রায় 90 দিন অবস্থান করেন তারা। শুক্রবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে মঙ্গোলিয়ায় গোবি মেরুতে পা রাখেন 3 নভোচারী। গত 17 জুন একই স্থান থেকে তারা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন। চীনের গ্লোবাল টাইমসের মতে, মহাকাশে তারা পরীক্ষামূলকভাবে পৃথিবীতে তথ্য স্থানান্তর, ঘণ্টাব্যাপী হাঁটাসহ বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেন। মহাকাশে চীনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সফল এই অভিযানটি নতুন দিগন্ত উন্মোচন করল। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে করোনাকালে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী, তুলে ধরবেন টিকা, রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু। আফগানিস্তানে অর্থ সহায়তা স্থগিত রাখছে IMF, তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষা। করোনায় বিশ্বে একদিনই সর্বোচ্চ 1858 জনের প্রাণহানি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 12 ভাগ। আর এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।